হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আজকের এই ভিডিওটাতে আমি বর্ধমান ইউনিভার্সিটি যেটা 3 ইয়ার এলএলবি তার যে কাউন্সিলিং সেটা নিয়ে কিছু কথা বলবো। তো তোমরা জানো ইতিমধ্যেই বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার এলএলবির যে রেজাল্ট সেটা পাবলিশ হয়ে গেছে এবং ইউনিভার্সিটি কাউন্সিলিংয়ের ডেট দিয়েছে। তো নোটিশটা আমি পড়ে শোনাচ্ছি পুরোটাই। Instruction for counseling phase 1 for admission to 3-year LLB honors course of studies for the session 25 থেকে 27, BCI session 24 থেকে 25 phase 1 counseling এর কথা বলছে এবং admission of candidates will be confirmed, অ্যাডমিশনটা কনফার্মড হবে only after document verification। যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে তখন বলা যেতে পারে যে অ্যাডমিশনটা কিন্তু কনফার্ম হয়েছে। তাহলে এবার কী বলছে দেখো, বলছে দ্য কাউন্সিলিং ফেজ 1 ফর অ্যাডমিশন টু 3 ইয়ার এলএলবি কোর্স অফ স্টাডিজ ফর দ্য সেশন 25-27, BCI সেশন 24-25 কোথায় কোথায় হবে? প্রথম হচ্ছে বারওয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাস বর্ধমানে আছে, গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন হুগলি মহসিন কলেজ, বেঙ্গল ল কলেজ যেটা বোলপুরে আছে বীরভূমে, অ্যামেক্স আছে সেটা বর্ধমানে, আর জর্জ স্কুল অফ ল সেটা আছে কোন্নগরে। এবং প্রভিশনাল মেরিট লিস্ট, অ্যাজ পার দ্য প্রভিশনাল মেরিট লিস্ট মানে যে মেরিটটা বেরিয়েছে যেখানে তোমাদের নাম্বার এবং র্যাঙ্ক সব দেওয়া আছে সেইটা অনুযায়ী হবে। কবে কবে হবে? 24/11 হবে আর 25/11 হবে, এই দুটো ডেটে হবে। ঠিক আছে, এই দুটো ডেটে কিন্তু হবে অনলাইন মোডে, গুগল মিটে হবে। তার মানে এটা খুব ভালো করেছে যে তোমাদের ওখানে আর প্রেজেন্ট থাকতে হচ্ছে না, অনলাইন মোডে গুগল মিটে করে দিয়েছে। তো এটা খুব ভালো করেছে। All the eligible candidate as per the serial numbers mentioned below who have applied for admission to the 3-year LLB honors course of studies for the session of 25-27 BCI session এটা offered by multiple centers of learning under the faculty council arts are asked to attend the counseling positively as per the following schedule। তাহলে তোমরা কিন্তু মাল্টিপল জায়গায় পড়ার অপরচুনিটি পাবে, যার যেটা ঠিক মনে হবে সে কিন্তু সেই কলেজে পড়বে। যেমন দেখো এখানে 24 তারিখে টাইম স্লটগুলোকে ভাগ করে দিয়েছে। 11:30 থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে, 11:30 থেকে 1টা, 1:30 থেকে 3টে, 3:30 থেকে 5টা, এইভাবে হবে কাউন্সিলিং। র্যাঙ্কগুলো মেনশান করা আছে 1 থেকে 8, ঠিক আছে, 1 থেকে 150, 1 থেকে 15, 1 থেকে 13, এইভাবে বলা আছে। ইউআর র্যাঙ্ক আছে 151 থেকে 300, হ্যাঁ। এসসি র্যাঙ্ক আছে 16 থেকে 33, এসটি আছে 3, এভাবে সব এগুলোকে কিন্তু মেনশান করে দিয়েছে। র্যাঙ্কের কোন কোন র্যাঙ্কের কটার সময়, তাহলে গুগল মিটে কিন্তু তার 15 মিনিট আগে জয়েন করতে হবে। দেখো লেখা আছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু জয়েন 15 মিনিটস প্রায়ার টু দ্য কমেন্সমেন্ট অফ স্লট ওয়াইজ কাউন্সিলিং। 15 মিনিট আগে কিন্তু জয়েন করতে হবে এবং কে কোন কোন র্যাঙ্ক কটার সময় জয়েন করবে সেই টাইমগুলো বলা আছে এবং তার লিঙ্কগুলোও কিন্তু দেয়া আছে এখানে। ঠিক আছে, এটা 24/11 হলো। 24/11-তে যাদের যা সিট খালি থাকবে তাদের জন্য আবার 25/11-তে আবার ডেকেছে তোমার 451 থেকে 600 ইউআর র্যাঙ্ক, হ্যাঁ, পুরো একদম 1200 পর্যন্তই কিন্তু ডেকে নিয়েছে 25 তারিখ। এবার কি বলছে দেখো, ক্যান্ডিডেট শুড টেক নোট অফ দ্য ফলোয়িং ইনস্ট্রাকশান। এবার ইনস্ট্রাকশানটা একটু পড়ি আমি। বলছে যে প্রভিশনাল অ্যাডমিশন শ্যাল বি মেড স্ট্রিক্টলি বেসড অন মেরিট, মেরিটের বাইরে কিন্তু কিছু হবে না। দ্য প্রভিশনাল মেরিট লিস্ট ইজ আ সিস্টেম জেনারেটেড লিস্ট উইদাউট অ্যাকচুয়াল ডকুমেন্ট ভেরিফিকেশন। ক্যান্ডিডেটস আর দেয়ারফর রিকোয়েস্টেড টু ভেরিফাই their eligibility in accordance with the criteria as prescribed in the information brochure of the 3-year LLB honors admission 25-27 published on the university website। তাহলে ওখান থেকে কিন্তু এলিজিবিলিটিগুলো ভেরিফাই করে নেবে, নিজের র্যাঙ্কগুলো দেখে নেবে। অল অ্যাডমিশন ইজ প্রভিশনাল, 3 নম্বরে অল অ্যাডমিশন ইজ প্রভিশনাল। মেয়ার সিলেকশন অফ ক্যান্ডিডেট অ্যান্ড পেমেন্ট অফ অ্যাডমিশন ফিস ডু নট এনশিওর দ্য কনফার্মেশন অফ অ্যাডমিশন আনলেস দ্য এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট ইজ চেকড। তাহলে তুমি ওখানে কাউন্সিলিংয়ে বসলে টাকা পেমেন্ট করে দিলে এর মানে এটা নয় যে তোমার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে। তোমার ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে, কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো, কী পেয়েছো না পেয়েছো, এগুলো সব ভেরিফাই হবে। ইন কেস আ ক্যান্ডিডেট ডাজ নট ফুলফিল দ্য এলিজিবিলিটি অ্যান্ড মেরিট ক্রাইটেরিয়া হি ইজ সি রিকোয়েস্টেড নট টু প্রসিড উইথ দ্য সাবসিকুয়েন্ট স্টেপ সিন্স দ্য অ্যাডমিশন উইল নট বি কনফার্মড। তাহলে ইন কেস যদি একটা ক্যান্ডিডেট ডাজ নট ফুলফিল দ্য এলিজিবিলিটিকে ফুলফিল না করে and merit criteria, he she is requested not to proceed with the subsequent step. The admission of candidate will be confirmed only after payment of admission fees and after document verification.
তাহলে অ্যাডমিশান ক্যান্ডিডেটদের অ্যাডমিশান কনফার্ম হবে অ্যাডমিশান ফিস জমা দেওয়ার পরে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এটা হয়ে যাওয়ার পরে। অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং অল দ্য ক্যান্ডিডেট মাস্ট কিপ রেডি দেয়ার অ্যাকাডেমিক এবং আদার ক্রেডেন্সিয়ালস ইন অরিজিনাল। তাহলে কাউন্সিলিংয়ের সময় অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিংয়ের সময় সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু তাদের অ্যাকাডেমিক ক্রেডেন্সিয়ালসগুলোকে কিন্তু অরিজিনাল রেখে দিতে হবে। সাথে বলছে যে দ্য ইউনিভার্সিটি রিজার্ভস দ্য রাইট টু রেকটিফাই দ্য লিস্ট এবং ক্যান্ডিডেট সিলেক্টেড ফর অ্যাডমিশন ইন দ্য ইভেন্ট অফ ডিরেকশন এনি এরর। যদি ইউনিভার্সিটি বোঝে তাহলে আরেকটা নতুন লিস্টও কিন্তু দিতে পারে যদি দেখে কোনো ভুল হয়েছে। এবং যদি কেউ র্যাগিং করে তাহলে ইনস্টিটিউট কিন্তু তাকে এক্সপেল করে দেবে, বাইরে বার করে দেবে। ফর এনি আপডেট রিগার্ডিং দ্য অ্যাডমিশন অফ কোর্স এনি কমপ্লিটেশন অফ ফেজ 1 কাউন্সিলিং প্লিজ ভিজিট দ্য ওয়েবসাইটে ভিজিট করতে বলছে। 3,485 টাকা দিতে হবে কিন্তু যারা ক্যাম্পাসে পড়বে তাদেরকে 3,485 টাকা দিতে হবে। আর যারা গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশানে পড়বে বা বেঙ্গল ল কলেজে পড়বে বা এমএক্সে বা জর্জে পড়বে তাদের ক্ষেত্রে কলেজের ওয়েবসাইটে কিন্তু চেক করতে হবে বা কলেজে গিয়ে তোমাকে কথা বলতে হবে, ঠিক আছে? তাদের যে ফিজ আছে সেই ফিজটা দিতে হবে। কলেজের ওয়েবসাইটেই রিলেটেড ডিটেল থাকবে বা কলেজে গিয়ে কিন্তু কথা বলে আসতে হবে। বলছে অপশান ফর সেন্টার অফ লার্নিং ওয়ান্স এক্সারসাইজ ক্যান নট বি চেঞ্জড। যখন কিন্তু একটা জায়গাকে সিলেক্ট করে নিচ্ছ যে আমি এখানেই পড়বো সেটা কিন্তু চেঞ্জ হবে না। এবং যদি তুমি কাউন্সিলিং অ্যাটেন্ড না করতে পারো কোনো কারণে তোমার অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, তুমি যাকে রিপ্রেজেন্টেটিভ অথরাইজড মনে করবে সে কিন্তু করতে পারে। যদি তুমি অ্যাডমিশান ফিটা না দাও তাহলে ধরে নেওয়া হবে যে তুমি কিন্তু আর ইন্টারেস্টেড নয়। তুমি যে র্যাঙ্ক করেছো এর মানে এটা নয় যে তোমার একদম কনফার্ম অ্যাডমিশান হয়ে গেল। তুমি র্যাঙ্ক করেছো, তোমাকে কাউন্সিলিংয়ে বসতে হবে, তোমাকে টাকা দিতে হবে, তারপরে হবে। ঠিক আছে, এখানে লিখে দিয়েছে যে অ্যাডমিশন অফ ক্যান্ডিডেট উইল বি কনফার্মড অনলি আফটার ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরেই কিন্তু অ্যাডমিশানটা কমপ্লিট হবে। ঠিক আছে, এখানে সিটের ডিটেলসগুলো দেওয়া আছে। আর আমি এই ভিডিওটার সাথেই আরও ডিটেলে তোমাদেরকে কিভাবে গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ এগুলো পাওয়া যায় এই রিলেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, ওটা একটু দেখে নাও। আর কোনো প্রশ্ন কোয়ারি থাকলে আমার ইউটিউবের ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কে জয়েন করবে। হ্যাঁ, গ্রুপের অ্যাডমিন সেকশানে আমার নম্বর পেয়ে যাবে, সেখান থেকে চাইলে আমাকে টেক্সট করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে আমি ডিসকাস করব যে বারডোয়ান ইউনিভার্সিটি 3 ইয়ার এলএলবির র্যাঙ্ক ওয়াইজ কলেজ। তো তোমরা জানো যে ইতিমধ্যেই বর্ধমান ইউনিভার্সিটি যে 3 ইয়ার এলএলবি এন্ট্রান্স হয় তার রেজাল্টটা পাবলিশ করেছে এবং সেখানে প্রত্যেকের মার্কস তারা কত কী পেয়েছে এবং সেই অনুযায়ী তাদের কত কী র্যাঙ্ক সেটা ওয়েবসাইটে আপলোড করা হয়ে গেছে। এবং সেটা নিয়ে তোমাদের মনের মধ্যে প্রশ্ন এসেছে যে আমার র্যাঙ্ক এত, তো আমি কোন কলেজ পাবো। তো ক্যাম্পাসে দেখো, ক্যাম্পাসে ইউআর আছে 34টা, জিসিএলইতে আছে 71, বিএলসি ক্যাম্পাস হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস যেটা বর্ধমানে, জিসিএলই হচ্ছে হুগলি মহসিন কলেজ যেখানে আছে 71 ইউআর, বিএলসি হচ্ছে বেঙ্গল ল কলেজ এখানে আছে 72টা প্লাস এদিকে 8টা, এএলসি হচ্ছে অ্যামেক্স এখানে আছে 108টা প্লাস 12টা, জিএসএল মানে জর্জ স্কুল অফ ল এটা কোন্নগর এখানে আছে 108টা প্লাস 12টা 120টা। আচ্ছা, সিট ক্যাপাসিটি এখানে রিজার্ভেশনগুলো আছে, এদিকে রিজার্ভেশন লেখা। যেরকম ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাস হচ্ছে ইউনিভার্সিটির ভেতরে থাকা একটা গভর্নমেন্ট কলেজ। বর্ধমান ইউনিভার্সিটির ভেতরেই আছে, গোলাপবাগে আছে ক্যাম্পাস। এখানে ইউআর সিট আছে 34, এসসি আছে 12টা, এসটি 4টা, ইডাব্লিউএস 6টা, স্পোর্টস কোটাতে 1টা, ডিফারেন্টলি এবেল 3টে, টোটাল আছে 60টা। জিসিএলই গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশান যেটা হচ্ছে হুগলি মহসিন কলেজ, এটা আছে চুঁচুড়াতে। চন্দননগর চেনো তোমরা সবাই, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয়, তো সেই চন্দননগরের কাছেই আছে চুঁচুড়া। সেই চুঁচুড়াতে হচ্ছে এই জিসিএলই আছে। জিসিএলইতে আছে ইউআর 71, এসসি 25, এসটি 7, ইডাব্লিউএস 12 এবং এটা 5টা, টোটাল 120টা। সিটগুলো এখানে দেখছি ক্যাম্পাসে 34 আর জিসিএলইতে 71, তাহলে টোটাল কত হলো 105। এই দুটোকে যদি অ্যাড করি, 4 আর 1 5, 7 আর 3 10, 105
তাহলে আমরা তো এটা কনফার্ম বলতে পারি যে 105-এর ভিতর যাদের র্যাঙ্ক, 105-এর ভিতর যাদের র্যাঙ্ক, তারা গভর্নমেন্ট কলেজ পাবেই, এটা নিশ্চিত। এবং এটাও আমরা বলে দিতে পারি যে 500-র ভিতর যাদের র্যাঙ্ক, টোটাল তো 500 সিট, তো 500-র ভেতরে যাদের র্যাঙ্ক তারা কিন্তু যে কোনো একটা প্রাইভেট কলেজ পেয়ে যাবে। কারণ টোটাল তো 500, টোটাল 500-র মধ্যে ইউআর হচ্ছে 105টা। তাহলে আরও সোজা করে যদি বলি, 105-এর ভিতর যাদের র্যাঙ্ক আছে তারা গভর্নমেন্ট কলেজ পাবে, এটা শিওর। কারণ 34 + 71 105 হয়ে গেল। আর 500-র ভিতর যাদের র্যাঙ্ক, 500-র ভেতরে, তারা কিন্তু প্রাইভেট কলেজ পাবেই। ধরো কারোর প্রশ্ন আসছে মনের মধ্যে যে আমার র্যাঙ্ক 105-এর বেশি, ধরো কারোর র্যাঙ্ক হচ্ছে 120 হলো, তাহলে 120 তার র্যাঙ্ক হয়েছে, কি র্যাঙ্ক এটা? তার ইউআর র্যাঙ্ক হলো। তাহলে এখানে আমরা হিসেব করে দেখছি 4 আর 1 5, 7 আর 3 10, 105টা ইউআর সিট আছে গভর্নমেন্টে। তাহলে 120 যার র্যাঙ্ক, তার তো তাহলে হিসেব মতো গভর্নমেন্ট কলেজ হচ্ছে না। তাহলে সে কী করবে? একেই গভর্নমেন্টে চান্স পাওয়া সত্ত্বেও প্রাইভেট কলেজ নিয়ে নেয়। মানে ধরো এমন একটা র্যাঙ্ক করেছে, সেখানে সে ক্যাম্পাসে বা জিসিএলির মধ্যে পেয়ে যাবে, মানে 105-এর ভিতর র্যাঙ্ক, তবু সে ইচ্ছে করে বিএলসি, এএলসি বা জিএসএলের মধ্যে একটা কলেজকে নেয়। তাহলে ওই সিটগুলো খালি হয়। এবার আমরা আসছি রিজার্ভেশনে। এসসি রিজার্ভেশন এখানে আছে 12টা আর এখানে আছে 25টা। তাহলে এই যে যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছো তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু রিজার্ভ সিটেই নেবে, অন্য সিটে নেবে না। মানে যখন তোমরা কাউন্সিলিংয়ে যাবে তোমাদের কাছে অপশান দেয়া হবে যে তোমরা কোন সিট চাইছো, ইউআর সিট নাকি রিজার্ভ সিট। তো চেষ্টা করবে রিজার্ভ সিটগুলোকেই নেওয়ার। তাহলে গভর্নমেন্টের ব্যাপারটা ক্লিয়ার করলাম। প্রাইভেটে ধরো 500-র বেশি কারোর র্যাঙ্ক, ঠিক আছে, ধরো 508 র্যাঙ্ক হয়ে গেছে কারো, 508 বা ধরো 512 এরকম কারো র্যাঙ্ক হয়েছে। তাহলে আমরা এখানে তো হিসেব করে দেখছি 500-র মধ্যেই প্রাইভেট কলেজ পাবে। 512-র কারো র্যাঙ্ক, তো সে কী করে পাবে, সে কী করে পড়বে? 500-র ভেতরে যাদের র্যাঙ্ক হয়েছে যে ক্যান্ডিডেটগুলোর, তাদের মধ্যে অনেকেরই বাজেটের সমস্যা আছে। যখনই তুমি অ্যাডমিশান নিতে যাবে না একটা প্রাইভেট কলেজে, এই টাকাটা তোমাকে কিন্তু পে করতে হবে, মানে এর উপরে নয়, এর নিচেতেই থাকবে। এবার এই টাকাটা অনেকেই জোগাড় করতে পারে না। এবার যারা জোগাড় করতে পারবে না, তারা ধরো 500-র ভেতরেও র্যাঙ্ক, কিন্তু তারা কলেজ নিতে পারবে না। অ্যাডমিশনের টাইমে এর আশেপাশেই লাগে। বাকি পরের টাকাগুলো ইনস্টলমেন্টে দেওয়া যায়, কিন্তু অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন এটা কিন্তু পে করতে হয়। এবার যারা এই টাকাটা 50,000 দিতে পারবে না, তাদের সিটগুলো খালি যাবে। যখনই তাদের সিট খালি যাবে, তখনই এই 512 যার র্যাঙ্ক, সে ওই সিটে গিয়ে ভর্তি হতে পারবে, ঢুকে যেতে পারবে। এইভাবে হয়। ওর র্যাঙ্ক এই 500-র ভিতরে, কিন্তু তার প্রাইভেটে পড়ার মতো ইকোনমিক কন্ডিশন নয়, সেক্ষেত্রে সে আবার পরের বছর এক্সাম দিয়ে অনেকেই কিন্তু গভর্নমেন্ট কলেজ নিতে চায়। এগুলো তো বললাম খুব কাছাকাছি। এবার ধরো কারো র্যাঙ্ক হয়েছে 700, ঠিক আছে, ধরো 700 র্যাঙ্ক হয়েছে, তাহলে সে কি পাবে না পাবে না? তাহলে এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে কাউন্সিলিংয়ে যারা বসছে, যে স্টুডেন্টরা কাউন্সিলিং করতে যাচ্ছে, তাদের মাইন্ডসেটটা কি, মানে তাদের কি প্রাইভেট কলেজে পড়ার মতো ইকোনমিক কন্ডিশন আছে না নেই। অনেকেই আছে যাদের প্রাইভেট কলেজে পড়ার মতো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তারা ছেড়ে দেয়, টাকা জোগাড় করতে পারে না বা অন্য কোনো কারণে ছেড়ে দিয়ে তারা, তো সে যারা ছেড়ে দেবে, যাদের প্রাইভেটের সামনের দিকে র্যাঙ্ক ধরো কেউ ছেড়ে দিল, তাহলে সেই সিটগুলোতে পিছন দিক থেকে, পিছনের র্যাঙ্কে যারা আছে 700 800-তে যারা আছে, তারাও কিন্তু চান্স পেয়ে যায়। আর ফার্স্ট কাউন্সিলিংয়েও আমি দেখেছি যে ফার্স্ট কাউন্সিলিংয়ে গেল, কাউন্সিলিং করাবো বললো, করে পরে আর অ্যাডমিশনের টাকা জোগাড় করতে পারলো না, সেক্ষেত্রে সেই সিটগুলোও ফাঁকা যায়। সেই সিটগুলোতে পিছন থেকে স্টুডেন্টরা ভর্তি হয়ে যায়, মানে পরের কাউন্সিলিংগুলোতে, সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিংয়ে পিছনের থেকেও ক্যান্ডিডেটরা কিন্তু ভর্তি হয়ে যায়। তাহলে এটা পুরোপুরি ডিপেন্ড করছে কাউন্সিলিংয়ের উপর। তাও যদি রাফ একটা আইডিয়া মানে বলো তো, তাহলে আমি এখানেই বলে দিলাম যে 105টা আছে ইউআর সিট,
এখানে একটা বলা যেতে পারে যে 160, মানে আগের বছরের ডেটা থেকে আমি বলছি 160 র্যাঙ্ক, 160 এর মধ্যে থাকলে গভর্নমেন্ট কলেজ কিন্তু হয়ে যায়। হ্যাঁ, এই র্যাঙ্কের মধ্যে থাকলে আমি দেখেছি দুটোর মধ্যে একটা গভর্নমেন্ট কলেজ কিন্তু হয়ে যায়। এটা আগের বছরের ডেটা থেকে বলছি। আর এখানে 500 আছে, মোটামুটি 550, ঠিক আছে, 550, আরও 50টা এক্সট্রা নিয়ে নিলাম 50 জনকে। এর ভিতরে থাকলে কিন্তু প্রাইভেট কলেজ একটা এসে যায়, হয়ে যায়। এটা আগের বছরের ডেটা থেকে আমি বলছি। এবার এটা আরও বাড়তেও পারে, ধরো কেউ 170 র্যাঙ্ক করে গভর্নমেন্ট পেয়ে গেল, 180 র্যাঙ্ক করে গভর্নমেন্ট পেয়ে গেল, পেতেই পারে। কারণ আমি পুরোটা কি বোঝালাম, যে ধরো কারো গভর্নমেন্টে র্যাঙ্ক আছে, কিন্তু সে ধরো জব করে বা তার অন্য কোনো সিচুয়েশান, অন্য প্রবলেম, সে গভর্নমেন্ট ছেড়ে দিয়ে প্রাইভেটে চলে গেল। এই সিটগুলো পিছন থেকে স্টুডেন্টরা গিয়ে ভর্তি হতে পারে। অনেকে প্রাইভেট কলেজে র্যাঙ্ক করেছে, কিন্তু প্রাইভেটে পড়ার মতো তার আর্থিক সামর্থ্য নেই, সে সিট ছেড়ে দিল, তখন পেছন থেকে র্যাঙ্কগুলোকে উপরের দিকে নিয়ে নেয়। তো এইভাবে পুরো কাউন্সিলিংটা হয়। তৈরি করে নিও না যে আমার 105-এর মধ্যে, এখানে তো 4 আর 1-এ 5, 7 আর 3-এ 10, 105টাই গভর্নমেন্ট সিট, তো আমার তো র্যাঙ্ক 105-এর বেশি হয়ে গেছে, আমার কি করে গভর্নমেন্ট কলেজ হবে, আমি আর কাউন্সিলিংয়ে যাব না, এরকম করো না। হ্যাঁ, কারণ পিছনের অনেকেই অ্যাডমিশান নেয় না, অনেকে ইচ্ছে করে প্রাইভেট কলেজে নেয় অ্যাটেন্ডেন্সের কড়াকড়ি থাকার জন্য। তো এইসব নানা কারণের জন্য র্যাঙ্ক কিন্তু অনেকটা নিচে নেমে যায়। ঠিক আছে, প্রত্যেকে কাউন্সিলিংয়ে যাবে। আর কোনো প্রশ্ন, কোনো কোয়ারি থাকলে হোয়াটসঅ্যাপেরই যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা বললাম, ওর ডেসক্রিপশানেই আমার নম্বর, মানে অ্যাডমিন সেকশানে আমার নম্বর আছে, ওখান থেকে আমাকে মেসেজ করতে পারো। আর এসসি সার্টিফিকেট আছে, তারা এসসি সিটগুলো নেবে, সার্টিফিকেট নিয়ে যাবে। এসটিও তাই, সার্টিফিকেট নিয়ে যাবে, এবং তোমরা এসটি সিটগুলোকে হোল্ড করবে। ইডাব্লিউএসরা ইডাব্লিউএস সিটে চলে যাবে, যাদের স্পোর্টস কোটা আছে তারা স্পোর্টস কোটায় নেবে, ডিফারেন্টলি এবেল যারা, তারা ডিফারেন্টলি এবেল সিটগুলোতে নেবে। তো আমার বক্তব্য হচ্ছে, যাদের রিজার্ভেশান আছে, যারা রিজার্ভড, তোমরা এইগুলো তো রিজার্ভড সিট, তোমরা কিন্তু রিজার্ভেই নিও, ইউআরে নিও না। যে এসসি সে এসসিতেই নেবে, যে এসটি সে এসটিতেই নেবে, এই রিজার্ভ সিটগুলোতে কিন্তু নিও। কাউন্সিলিং রিলেটেড আমার, মানে র্যাঙ্ক ওয়াইজ কাউন্সিলিং রিলেটেড প্রিভিয়াস ইয়ারের ভিডিও কিন্তু প্লেলিস্টে অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখো, অলরেডি আপলোড করা আছে, ওগুলো দেখলে কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।